$21 বিলিয়ন নেমে গিয়েছে। দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%। অনেক ক্ষেত্রে এটি 25%-এর বেশি বেড়েছে। অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মোট ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোন অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89, তুলনায় শহরে 13.5%। খাদ্য মূল্যস্ফীতির আরো প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন কর সিদ্ধান্তের ফলে 1 নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরো বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার এখানে উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরো কমে যাবে, বেকারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতি 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা, তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের প্রায় 6 কোটির মতো। এছাড়া 2022 সালের জানুয়ারির পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোন মাসে দেশব্যাপী গৃহস্থালী থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে 70% খানা বা পরিবার তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে। 2024 সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনো 13 ছুঁই। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনের
প্রদত্ত তথ্য মোতাবেক বর্তমানে প্রায় 2 কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র সীমার নিচে নেমে যেতে বাধ্য হবেন। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সামগ্রিক অর্থনৈতিক চিত্রের বিবেচনায় এটা দায়িত্বহীন ভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য যে 2001 থেকে 7 সনে বিএনপি আমলে দারিদ্র লাঘবের হার ছিল বার্ষিক 1%। চিত্র 3। দারিদ্র লাঘবের যে হার গত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে, তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল। চিত্র 4। আমাদের মনে রাখতে হবে যে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই পিতা মাতা কোন উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোন অবস্থাতেই মঙ্গলজনক হবে না। 6 ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং মোট উৎপাদন হ্রাস পাবে। এতে সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সরকার নীতি সুদ হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুধার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। যদিও এনবিআর এর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই, তথাপি দেশের প্রথিত যশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারোপ বৃদ্ধি পেলে জনজীবনের ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লম্ফন করবে। এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও ব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না দিয়ে নিয়ে যাই। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে
অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয়ের 10% কমাতে পারে তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য 2024 থেকে 25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল। অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটে ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। সরকারের খরচ কমানোর প্রিয় সাংবাদিক বৃন্দ, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর লুটপাট করা হয়েছে। অধিকন্তু বাজেটের এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি পারে। নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস, নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ড অ্যান্ড লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস বলেছি প্রফিট অ্যান্ড সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে। এছাড়াও এটি কর ব্যবস্থা আরো স্বচ্ছ ও সুবিন্যস্ত করতে সহায়ক হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুগ পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানুগ ব্যবহার নিশ্চিত করে লুটপাটের প্রায় $234 বিলিয়ন বা 28 লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে। এই প্রেক্ষাপটে আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে। কারণ বলা হচ্ছে যে আইএমএফ এর শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে। তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থ ছাড় করার ক্ষেত্রেও সরকারকে করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত, ঠিক তেমনি শুল্ক কারোপের মতো জনবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি তালিকা মুক্ত করে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোষরা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা
ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায়। পরিসংখ্যান বলছে বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় 56,000 কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। এনবিআর এর বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়। গত 15 বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোসর অলিগার্করা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে ধনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে। ছাগল কাণ্ডের দুর্নীতিবাজ মতিয়ররা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ দোষর হিসেবে সহযোগীর ভূমিকা রেখেছে। বলার অপেক্ষা রাখে না, এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষির উপরও জোর দিতে হবে। প্রতিদিনকার কৃষি পণ্য উৎপাদনে তথা শাকসবজি উৎপাদনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল পতির জমি ব্যবহার করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের 2,50,000 কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ, সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রসঙ্গত, বাজেট প্রস্তুতির সময়ই আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সাংবাদিক বন্ধুগণ, বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত যে আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি।